সোনাদিঘির মধ্যে দিয়ে সুন্দর পূর্ণিমা চাঁদনি আলোর মাঝে নৌকোয় চেপে বাড়ির পথে আসছেন রঘুনাথ চক্রবর্তী। শহরে গিয়েছিলেন ব্যবসার কোনো কাজের জন্য। গ্রামের ধনী মানুষজনের মধ্যে রঘুনাথবাবু হলেন অন্যতম, আর সেই সুবাদে তিনি জমিদার বাবুর বেশ কাছের মানুষ। কিন্তু মানুষ হিসাবে খুব সুবিধের মানুষ রঘুনাথবাবু নন। বেশ খোশ মেজাজে নৌকায় বসে ধূমপান করতে করতে আসছেন রঘুনাথবাবু। কিন্তু নৌকাটা একটু দুলে উঠল। মাঝি জলের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করতে লাগলো নৌকা কিছুতে ধাক্কা খেয়েছে কিনা। কিন্তু না, কিছুই নেই। রঘুনাথবাবু একটু বিরক্ত হয়ে মাঝির ওপর ধমক দিয়ে উঠলেন, এই হরামজাদা, কি হলোটা কি? নৌকাটা এগো। হ্যাঁ হ্যাঁ কথা। এমন সময় রঘুনাথবাবু আর মাঝি লক্ষ্য করে জলের মধ্যে কেমন যেন কম্পন শুরু হয়েছে। ধীরে ধীরে কম্পন বাড়তে শুরু করে, নৌকো প্রচণ্ড বেগে দুলতে শুরু করেছে। কথা জলের নিচে মনে হয় কিছু আছে। কথা জলের নিচে কিছু আছে। এই বলতে বলতে নৌকো হঠাৎ উল্টে যায়। মাঝি আর রঘুনাথবাবু জলে পড়ে যান। হঠাৎ রঘুনাথবাবু একটা আষ্টে গন্ধ পেতে শুরু করেছেন। তার কিছু সময় পরেই কেউ বা কিছু যেন জলের মধ্যে তার পা টানতে শুরু করেছে। মাঝি চিৎকার করে ওঠে, কথা কথা। কিন্তু জলের তোড়ে মাঝি অনেক দূরে চলে গেছে রঘুনাথবাবুর থেকে। রঘুনাথবাবু ক্রমশ চেষ্টা করছেন সেই টান থেকে নিজেকে রক্ষা করার, কিন্তু সেই টান ক্রমশ বেড়েই চলেছে। রঘুনাথবাবু চেষ্টা করছেন নিজেকে রক্ষা করার, কিন্তু হঠাৎ জলের নিচ থেকে উঠে আসে এক ভয়ঙ্কর নারী মূর্তি, আর নিমেষের মধ্যে রঘুনাথবাবুর চুলের মুঠি ধরে ডুবিয়ে দেয় জলের মধ্যে। এই দৃশ্য দেখে মাঝি ভয়ে আর কিছু বলতে পারে না। যতটা সম্ভব হাত পা চালিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে পাড়ের দিকে। ভয়ে তার বুক কেঁপে উঠেছে। সোনা নদীর গভীর জল থাবড়ে থাবড়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে সেই মাঝি, কিন্তু ভয়ে, বিস্ময় আর ক্লান্তিতে তার শরীর তার সঙ্গ ছেড়ে দেয়। সকাল হতে গ্রামের কিছু জেলে সোনাদিঘির ধারে এসে পৌঁছয় মাছ ধরতে যাওয়ার জন্য। কিন্তু জলে নৌকো নামানোর আগেই তারা আবিষ্কার করে সোনাদিঘির পাড়ে কর্দমাক্ত অবস্থায় পড়ে আছে এক মাঝি। এই ঘটনার খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে সমগ্র গ্রাম জুড়ে। সবাই ধরাধরি করে সেই মাঝিকে নিয়ে আসে পাড়ে। সবার মনে হয় এই মাঝি হয়তো জলে ডুবে মারা গেছে, কিন্তু মাঝির দেহে তখনও প্রাণ অবশিষ্ট। চোখে মুখে জল দিতেই মাঝি উঠে বসে, কিন্তু তার মনের ভয় এখনো কাটেনি। ইতিমধ্যে গ্রামের অনেকে এসে হাজির হয়েছে দিঘির পাড়ে। সবাই মাঝিকে জিজ্ঞেস করায় সেই মাঝি রাতের ঘটনা সব বিস্তারিত জানায়। সেই ঘটনা শোনার পর গ্রামের প্রতিটি মানুষ ভয়ে কাঁটা হয়ে যায়। তাদের গ্রামে জীবনদায়ী সোনাদিঘি কিভাবে জীবন কেড়ে নিতে শুরু করেছে। নমস্কার আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আপনারা যে গল্পটা শুনবেন সেটার মাধ্যমে আমরা একটা সোশ্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। গল্পটি শেষ অবধি শোনার পর আপনাদের কি মত সেটা কমেন্ট করে জানাবেন। আজ আপনারা শুনবেন আমার লেখা অন্য একটি গল্প, পাপ। তাহলে শুরু করা যাক আজকের গল্প। গল্প পাঠে আমি শুভজিৎ। শুরু হচ্ছে আজকের গল্প, পাপ। কলকাতা শহরের একটি কলেজের ছাত্র সুজয়। সুজয় ছোট থেকেই শহরে মানুষ। আমি সুজয়ের সবচেয়ে প্রিয় বন্ধু অরূপ। আমরা যাকে বলে একেবারে এক আত্মা এক প্রাণ। সুজয়ের পরিবারের এক সময় জমিদারি ছিল, সেসব অনেক আগেই চুকে বুকে গেছে। সুজয়ের বাবা শহরে চলে আসার পরই সেই জমিদারির আর কিছুই নেই। কিন্তু হ্যাঁ, তাদের পূর্বপুরুষের জমিদারি বাড়িটা এখনো আছে। ছোট থেকে সুজয় অনেকবার যেতে চাইলেও
তার বাবা কখনো তাকে যেতে দেননি। কিছু একটা বিষয় আছে যার জন্য জমিদার বাড়িতে যাওয়ার কথা উঠলেই সুজয়ের বাবার মুখ গম্ভীর হয়ে ওঠে। তার কড়া নির্দেশ, কেউ কোনো দিন ওই গ্রামে ও জমিদার বাড়িতে পা রাখবে না। এই কথা সুজয় ছোট থেকেই শুনে আসছে, তাই জন্যই সুজয়ের মনের ইচ্ছেও দ্বিগুণ হয়ে উঠেছে। আমি সেই সুযোগে সুজয়ের পিছনে লাগতে ছাড়ি না। আর সেই জন্য সুজয় একদিন রেগে বলেই ফেলল, কলেজের ছুটি পড়লেই সুজয় আমায় নিয়ে যাবে তাদের জমিদার বাড়িতে। আজ কলেজ ছুটি পড়ল। কলেজ থেকে বেরিয়ে আমি বললাম, কি হে জমিদার মশাই, কলেজ তো ছুটি পড়ে গেল, আপনার জমিদার বাড়ির দর্শন কবে পাবো জমিদার মশাই? সুজয় একটু রাগের সাথে বলল, নিয়ে যাব, বলেছি যখন নিয়ে যাব, আর তখন দেখবো তোর এত কথা কোথায় থাকে। আমি হাসতে হাসতে বললাম, যথা আজ্ঞা জমিদার মশাই, আমি আপনার অপেক্ষায় থাকব। সুজয় আর কিছু বলল না। সুজয় বাড়ি ফিরে ভাবতে থাকে, আমায় জমিদার বাড়িতে নিয়ে যাবে বলে তো ফেলেছে, কিন্তু সে খুব ভালো মতোই জানে তার বাবা মহেন্দ্র সিংহ রায় কখনোই অনুমতি দেবেন না ওই জমিদার বাড়িতে যাওয়ার। কিন্তু না নিয়ে যেতে পারলে সুজয় সিংহ রায়ের মুখ বড় ছোট হয়ে যাবে, সেটা তো আর হতে দেওয়া যায় না। যতই হোক জমিদার বংশের রক্ত বইছে তার শরীরে। হঠাৎ সুজয়ের মাথায় একটা বুদ্ধি খেলে যায়, তারা যে জমিদার বাড়িতে যাচ্ছে সেটা না জানালেই হয়, তাতে রথ দেখা কলা বেচা দুই হবে। আমার মামার বাড়িও একটি গ্রামে, সেটা সুজয় জানে, তাই সে ভাবল তাহলে সেখানে যাচ্ছি বললেই হয়, ব্যাস আর চিন্তা কি। আমার মামার বাড়ি শুনলে বেশি প্রশ্নের মুখে পড়তে হবে না, সেটা সুজয় খুব ভালোই জানত। সুজয় আমায় এই কথা জানাতে আমি বললাম, আরে সে তো বুঝলাম, কিন্তু তোদের জমিদার বাড়ির দায়িত্বে যিনি আছেন তিনি তো তোকে দেখেছেন, তাহলে? সুজয় বলল, আরে চিন্তা নেই, কাকাকে আমি ঠিক সামলে নেব। উনি বড় ভালো মানুষ, আমায় বড় ভালোবাসেন, আর আমার কথা ফেলতে পারবেন না। সেই মতোই সুজয় তার বাবাকে জানায় সে আর আমি কলেজের ছুটিতে আমার মামা বাড়িতে যাচ্ছি ছুটি কাটাতে। সুজয় খুব একটা ভুল ভাবেনি, সত্যি খুব একটা প্রশ্নের মুখে পড়তে হলো না তাকে। আমার কোনো অসুবিধা নেই, কারণ আমি সত্যি কথা বলেই যাচ্ছি বাড়িতে, যে আমি আর সুজয় তাদের জমিদার বাড়িতে যাচ্ছি ঘুরতে। এরপর দুই বন্ধু মিলে বেরিয়ে পড়লাম জমিদার বাড়ির উদ্দেশ্যে, কিন্তু আমরা তখনও জানতাম না যে কি অপেক্ষা করছে আমাদের জন্য। সুজয় অবশ্য তাদের জমিদার বাড়িটা ঠিক চেনে না কোথায়, শুধু গ্রামের নামটা জানে। আপাতত সেই গ্রামে যাওয়ার জন্যই দুজনে ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠে আমি জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, তুই তো কখনো যাসনি ওই গ্রামে, তাহলে চিনব কিভাবে? সুজয় বলল, আরে চিন্তা নেই, গ্রামের নামটা আমি জানি, সেই মতো ট্রেনে উঠলাম, এরপর নেমে জিজ্ঞেস করে নেবো কাউকে, তাহলেই হবে। সুজয় আর আমি দুজনেই তখন যুবক, উৎসাহের কোনো কমতি নেই। দুই বন্ধু মিলে বেশ গল্প করতে করতে কাটিয়ে ফেললাম ট্রেনে যাওয়ার সময়টুকু। কিন্তু আমরা তখনও অজানা আমরা কোন পথে এগিয়ে চলেছি আর কি অপেক্ষা করছে আমাদের জন্য। ট্রেন থেকে নেমে সুজয় আর আমি স্টেশন মাস্টারের সাথে কথা বলে জানতে পারলাম একটু এগিয়ে একটি দিঘি পেরোলেই সুজয়ের গ্রাম। দিঘির নাম সোনা দিঘি, যেটা এখান থেকে বেশি দূরে নয়, ওই 5-10 মিনিটের রাস্তা। সেই মতোই দুই বন্ধু এসে পৌঁছলাম সোনা দিঘির পাড়ে। একটা নৌকোয় চেপে দুই বন্ধু মিলে এগিয়ে চললাম জমিদার বাড়ির উদ্দেশ্যে। সুজয়ের আগে এরকম অভিজ্ঞতা হয়নি, আমি আগে কয়েকবার এইভাবে দিঘি পার হয়েছি, কিন্তু সুজয়ের প্রথমবার এইরকম অভিজ্ঞতা, তাই তার আনন্দের কোনো সীমা নেই। সুন্দর দিঘিবর্তী জলের মাঝে এগিয়ে চলেছে আমাদের নৌকো। দিঘির ঠান্ডা বাতাস মন ভরিয়ে দিচ্ছে।
অনেক ছেলে ছোকরা মহা আনন্দের সঙ্গে দিঘিতে স্নান করছে। তাদের দেখে সুজয়ের মনে হলো সেও পারলে একবার দিঘিতে স্নান করে নেয়। আমি বসে এই অপরূপ মুহূর্ত অনুভব করছি। দিঘিটি বেশ অনেকটা বড়, এক পার থেকে অন্য পারে যেতে বেশ সময় লাগে। এর মাঝেই নৌকায় বসে দুই বন্ধু মিলে কিছু ছবি তুলে নিলাম নিজেদের। এরপর দিঘির পাড়ে এসে নৌকা থেকে নেমে সুজয় গ্রামের কিছু মানুষকে জিজ্ঞেস করে জমিদার বাড়ির ব্যাপারে, আর অনেক গর্বের সাথে এটাও বলে সে জমিদার বাড়ির ছেলে। কিন্তু আশ্চর্য ব্যাপার, যাকেই জিজ্ঞেস করে সেই কেমন একটা মুখ নিয়ে আমাদের দিকে তাকিয়ে জানি না বলে চলে যায়। ব্যাপার কি, গ্রামের জমিদার বাড়ি চেনে না, এটাও হয় নাকি? হ্যাঁ, আমি আবার পেছনে লেগে বললাম, হ্যাঁ রে, জমিদার বাড়ি আদৌ আছে তো? গ্রামের কেউই তো কিছু বলতে পারছে না ভাই। সুজয় বলল, এই ফাজলামো করিস না তো, হয়তো এরা জানে না, দাঁড়া অন্য কাউকে জিজ্ঞেস করি। এই বলে সুজয় একজন গ্রামবাসীকে জিজ্ঞেস করে জমিদার বাড়ির ব্যাপারে। এটাও বলে সে জমিদার বাড়ির ছেলে। কিন্তু সেই বৃদ্ধ জমিদার বাড়ির রাস্তা বলার পর একটা অদ্ভুত কথা বললেন। সুজয়ের মুখের দিকে তাকিয়ে বেশ গম্ভীর গলায় বললেন, যদি বেঁচে থাকতে চাও তাহলে ফিরে যাও, খুব বড় বিপদ, আর কিছুদিন পরই পূর্ণিমার রাত আসছে। সুজয় আর আমি কিছুই বুঝতে পারলাম না। পূর্ণিমার রাত আসছে তাতে আমাদের কি? আর সবাই জমিদার বাড়ির ছেলে শুনলেই এমন অদ্ভুতভাবে কেন তাকাচ্ছে সুজয়ের দিকে? আমি আর সুজয় এইসব ভুলে এগিয়ে চললাম জমিদার বাড়ির দিকে। জমিদার বাড়ির সামনে আসতেই আমরা দেখলাম এক বিশাল বাড়ি, কিন্তু বয়সের চাপে আর অযত্নে বাড়ির দেওয়ালে ফাটল ধরেছে। দেখেই বোঝা যায় কত কিছুর সাক্ষী এই জমিদার বাড়ি। এর কিছু দূরেই আর একটা ছোট্ট ঘর। সুজয় জানে ওটাই নিমাই কাকার বাড়ি। দুই বন্ধু মিলে এগিয়ে গেলাম, আর বাড়ির সামনে আসতেই সুজয় ডাক দেয়, কাকা, কাকা আছো নাকি বাড়িতে? একজন ভদ্রলোক বেরিয়ে এলেন, বয়স 50-এর বেশি। তিনি বেরিয়ে এসে এক প্রকার অবাক হয়ে গেলেন। ছোট কর্তা, আপনি এখানে? আপনি এখানে কি করছেন? ছোট কর্তা, আপনি এখানে এসেছেন কর্তা জানেন? না নিমাই কাকা, বাবা কিছু জানে না, আর তুমিও কিছু বলবে না। ছোট কর্তা, আপনি করেছেন কি? আপনি এখানে এসে একদম ঠিক করেননি। আপনি এক্ষুনি ফিরে যান, রাত নামার আগে আপনি ফিরে যান ছোট কর্তা। আপনার এখানে থাকা একেবারে ঠিক না। কেন নিমাই কাকা, কি হয়েছে? বাবাও আমায় কোনোদিন কিছু বলেন না। কেন এই গ্রামে আসা যাবে না? কি আছে এখানে? ছোট কর্তা, এইসব ছাড়ুন, চলুন আপনি, আমি পৌঁছে দিয়ে আসছি আপনাকে। না নিমাই কাকা, আমি এখানে এসেছি কিছুদিন ছুটি কাটাতে। তুমি আমাদের থাকার ব্যবস্থা করো, আমরা জমিদার বাড়িতেই থাকবো। না ছোট কর্তা, আমার কথাটা শুনুন, আপনি ফিরে যান, এখানে বড় বিপদ। কিসের বিপদ কাকা? তুমি না বললে কিন্তু আমি ছাড়বো না। কর্তা, আচ্ছা আসেন, আগে বসেন, আমি বলছি। নিমাই কাকা যা বললেন তা কিছুটা এই। বহু বছর আগে কর্তা, আপনার বাবার বন্ধু রঘুনাথ চক্রবর্তী শহর থেকে ফিরছিলেন। ওই সোনাদিঘির পথেই আসছিলেন এক মাঝির সাথে। এমন সময় এক ভয়ঙ্কর নারী মূর্তি দিঘির মধ্যে টেনে নেয় রঘুনাথ বাবুকে, আর নৌকা উল্টে দেয়। কিছুদিন পর তার দেহ পাওয়া যায় ওই দিঘির ধারে, পাকে মুখ গুজে পড়ে থাকা অবস্থায়। এরপর কর্তা, আস্তে আস্তে গ্রামের যে কয়েকজন ধনী মানুষ ছিলেন তাদের পরিবারের অনেকেই মারা যেতে থাকে। তারা সবাই মারা যায় ওই সোনা দিঘিতে ডুবেই। পূর্ণিমার রাত নামলেই কোনো এক অমুক টানে তারা চলে যেতেন ওই দিঘির ধারে। তারপর তাদের নিথর দেহ পাওয়া যেত ওই পাঁকে। এইভাবে প্রায় সব ধনী পরিবারই নির্বংশ হয়েছে এই ঘটনার জন্য। কর্তা, আপনার বাবার ছোট ভাইও মারা যান এইভাবেই।
এরপরই আপনার পরিবার এই গ্রাম ত্যাগ করে চলে যায় শহরে। আর এই জন্যই আপনার বাবা আপনাকে কখনো এই গ্রামে আসতে দিননি, আর নিজেও আসেননি। ছোট কর্তা, আমি এই জন্যই বলছি আপনি এখানে থাকবেন না, ফিরে যান। আর কালই যে পূর্ণিমার রাত আসছে ছোট কর্তা। এই সব শুনে আমি আর সুজয় হেসে উঠলাম। সুজয় বলল, উফ, কি যে বলো না কাকা, এই ব্যাপার, এর জন্য বাবা এখানে আসতে দিতে চান না। হ্যাঁ কর্তা। দূর, যত সব আজগুবি কথা। কবে কে ডুবে মারা গেছে সেটা নিয়ে এখনো পড়ে আছো কাকা? এইসব কিছুই না, নেহাত দুর্ঘটনা। আমরা এই গ্রামে কিছুদিন থাকবো, তুমি সব ব্যবস্থা করো। না কর্তা, এ হতে পারে না। বড় কর্তা জানতে পারলে বড় রাগ করবেন। আমি আজকেই তাকে জানাচ্ছি যাতে উনি আপনাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। না নিমাই কাকা, তুমি বাবাকে কিছু জানাবে না, আর এটা তোমার ছোট কর্তার আদেশ। ছোট কর্তা। এই কথা শুনে নিমাই কাকা আর কিছু বললেন না। যতই হোক সুজয়ের শরীরেও জমিদার বংশের রক্ত বইছে। তার এই আদেশে একটা ঝলক দেখা গেল জমিদার বংশের রক্তে। তার এই আদেশের পর নিমাই কাকা মাথা নিচু করে বললেন, ঠিক আছে ছোট কর্তা, আপনি যা ভালো বোঝেন। আপনারা এখানে একটু বসুন, আমি জমিদার বাড়ির একটা ঘর খোলার ব্যবস্থা করি। এই বলে নিমাই কাকা বেরিয়ে গেলেন। নিমাই কাকা একাই থাকেন। তার স্ত্রী গত হয়েছেন প্রায় বছর 10 হলো। আমি আর সুজয় দুজনেই ওই ঘরে বসে একটু জিরিয়ে নিলাম। সুজয় বলল, কে, বিশ্বাস হলো? বলেছিলাম না জমিদার বাড়ি নিয়ে যাব। নে, আমি আমার কথা রাখলাম। নিজেদের জমিদার বাড়ি আছে সেটা প্রমাণ করতে পারায় সুজয় একটু বেশি ফুলে উঠেছে। আমি বললাম, আজ্ঞে কর্তামশাই, আপনি আপনার কথা রেখেছেন, আমি ধন্য হইলাম। আমি পিছনে লাগছি দেখে সুজয় একটু খোঁচে গিয়ে বলল, ধুর, তোর ইয়ার্কি মারার স্বভাবটা আর যাবে না। আমি হেসে উঠলাম। এরপর আমি আর সুজয় বেরিয়ে পড়লাম জমিদার বাড়ির আশেপাশে ঘুরে দেখার জন্য। অনেকটা বড় জায়গা নিয়ে ও অনেক বছরের অভিজ্ঞতা নিয়ে দাঁড়িয়ে আছে এই জমিদার বাড়ি। বাড়ির দিকে তাকালেই মনে হয় কত ইতিহাস, কত অজানা গল্প লুকিয়ে আছে এই বাড়িতে। বাড়ির কিছু দেওয়ালে ফাটল ধরেছে, কিছু জায়গায় শ্যাওলা জমেছে। অযত্নের কারণে বাড়ির চারপাশে গজিয়ে উঠেছে ঝোপঝাড় আর আগাছার দল। এমন সময় নিমাই কাকার ডাক শোনা যায়। কর্তা, ও ছোট কর্তা, আপনারা এখানে? আমি আপনাদের না দেখতে পেয়ে কত চিন্তায় পড়ে গিয়েছিলাম। আসুন, ঘর খুলে দিয়েছি। নিমাই কাকা সুজয়ের বলার পর কিছু না বললেও তিনি যেন কোনো কিছু নিয়ে ভয় জড়ো সড়ো হয়ে আছে। আমি আর সুজয় জমিদার বাড়ির ভেতরে গেলাম। আমরা তো অবাক, এত বড় ঘর, বাপরে! এই একটা ঘর এখনকার 3টে ঘরের সমান। নিমাই কাকা বললেন, আপনারা একটু জিরিয়ে নিন ছোট কর্তা, আমি আপনাদের খাওয়ার ব্যবস্থা করি। এই বলে নিমাই কাকা চলে গেলেন। আমি আর সুজয় বেশ আনন্দের সাথে জমিদার বাড়িটা ঘুরতে লাগলাম। আমরা যে ঘরে আছি সেটা নিচতলার একটি ঘর। আমরা ঘুরতে ঘুরতে ছাদের দিকে গেলাম। বড় খোলা ছাদ। এখান থেকে দেখা যাচ্ছিল সেই সোনা দিঘি, যেটা নিয়ে এত সমস্যা। কিন্তু আমার আর সুজয়ের দুজনেরই মনে হলো এত সুন্দর দিঘি কিভাবে এত সমস্যার কারণ হতে পারে। হঠাৎ আমাদের চিন্তায় ব্যাঘাত ঘটিয়ে নিমাই কাকার ডাক শোনা যায়। ছোট কর্তা, ও ছোট কর্তা, কই গেলেন? খাবার নিয়েছি, আসেন। সুজয় আর আমি নিচের দিকে পা বাড়ালাম। সুজয় বলল, আরে কাকা, আমরা একটু ছাদে ঘুরে দেখছিলাম। নিমাই কাকা বললেন, ছোট কর্তা, ছাদে যাবেন না, পুরনো বাড়ি, কোনো বিপদ হতে পারে। আরে কাকা, তুমি এত ভয় পাচ্ছ কেন বলো তো? কিছু হবে না। ভয় কি আর সাজে পাচ্ছি কর্তা? কাল পূর্ণিমার রাত, আপনি তো আমার কোনো কথাই মানলেন না। কিন্তু কর্তা, কাল রাতে কিন্তু কোনো কারণেও ঘরের বাইরে যাবেন না আপনি। আমি সাবধান থাকবো, তাও কর্তা আপনি বেরোবেন না।
আমার দিকে তাকিয়ে নিমাই কাকা বললেন, বাবু, আপনি কর্তার সাথেই থাকবেন, একা ছাড়বেন না যেন। আমি বললাম, আচ্ছা কাকা, আপনি চিন্তা করবেন না, আমি আর সুজয় একসাথেই থাকবো। নিন কর্তা, খেয়ে নিন। আমাদের গ্রামে নবীন ময়রার গরম গরম কচুরি এনেছি, খেয়ে নিন। আমরা খেতে বসলাম। খাওয়া দাওয়া শেষে আমরা নিমাই কাকাকে জানিয়ে গ্রামটা একটু ঘুরতে বের হলাম। কি সুন্দর গ্রামের পরিবেশ, মন এমনি আনন্দে ভরে ওঠে। মাটির রাস্তার দুধারে চাষের জমি, আর কি সুন্দর হাওয়া বইছে। এখানে দাঁড়িয়ে থাকলে চোখ আপনা হতেই ঘুমে ভারী হয়ে আসে। এত সুন্দর পরিবেশ শহরে খুঁজলেও পাওয়া যায়। দুপুরে নিমাই কাকার হাতের রান্না খেয়ে একটু ঘুমিয়ে নিলাম আমরা। নিমাই কাকার হাতের অসাধারণ রান্না আর সারাদিনের ক্লান্তির চাপে ঘুমটা বেশ ভালোই হলো। রাত নেমেছে। সারা সন্ধ্যা নিমাই কাকার মুখে গল্প শুনেই কেটে গেল। রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। এখানে কারেন্ট নেই, এত পুরনো জমিদার বাড়ি বলে কথা। ওই কোনো রকমের তার টেনে দুটো লাইটের ব্যবস্থা করেছে নিমাই কাকা, কিন্তু পাখা নেই। অবশ্য তাতে যে কোনো সমস্যা হচ্ছে সেটা নয়, এখানে এত বাতাস বইছে যে পাখার অভাব বোঝাই যায় না। বেশ ভালোই ঘুম এসে গেছিল দুজনের চোখে। এমন সময় খুব জোরে কিছু পড়ে যাওয়ার শব্দে দুজনেই উঠে বসলাম। আমি সুজয়কে জিজ্ঞেস করলাম, কিছু শুনলি? সুজয় বলল, আমরা দুজনেই কান খাড়া করে অপেক্ষা করছি কিছুর। মনে হালকা ভয় জমাট বাঁধছে। এমন সময় ছাদে কারুর লাফালাফি শব্দ পাওয়া যাচ্ছে। এত রাতে ছাদে কিসের শব্দ? এমন সময় হঠাৎ ঝুপ করে অন্ধকার হয়ে যায় পুরো জমিদার বাড়ি। কারেন্ট গেল। একটু হলেও আমার আর সুজয়ের মনে এবার ভয় লাগতে শুরু করেছে। এত পুরনো জমিদার বাড়ি বলে কথা। আমাদের কাছে একটা হ্যারিকেন ছিল, সেটা নিয়ে আমি আর সুজয় ছাদের দিকে পা বাড়ালাম। এখনো শব্দটা হচ্ছে। পুরো জমিদার বাড়ি যেন অন্ধকার কূপ হয়ে উঠেছে। আস্তে আস্তে আমরা ছাদের কাছে পৌঁছলাম, কিন্তু ছাদে ঢুকতেই শব্দটা থেমে গেছে। সব নিশ্চুপ, শুধু কানে আসছে ঝিঝি পোকার ডাক। চাঁদের আলোয় সম্পূর্ণ গ্রাম যেন মায়াবী দেখাচ্ছে। কোথাও কোনো আলো নেই, শুধু চাঁদের মিহি আলো গ্রামটাকে অন্ধকারেও জাগিয়ে রেখেছে। হঠাৎ চোখ পড়ল সেই দিঘির দিকে। চাঁদের আলোয় কি সুন্দর লাগছে দিঘিটাকে। এই আলোয় যেন আলাদা রূপ দিয়েছে শান্ত সোনা দিঘিকে। চাঁদের আলোয় চকচক করছে দিঘির জল, কিন্তু হঠাৎ দিঘির জল অশান্ত হয়ে উঠল। জলের মধ্যে কোলাহল সৃষ্টি হয়েছে। তার মধ্যে থেকে বেরিয়ে আসছে একটা হাত। ওই আলো আধারিতেও স্পষ্ট দেখা যাচ্ছে সে যেন হাতছানি দিয়ে ডাকছে আমাদের। আমি আর সুজয় ভয়ে যেন জমে গেছি, নড়তে পারছি না। হঠাৎ মনে হলো কে যেন দাঁড়িয়ে আছে আমাদের ঠিক পিছনে, আর হঠাৎ সেই মূর্তি সজোরে ধাক্কা দিল আমাদের ছাদের ওপর থেকে। আমি আর সুজয় ধর্মরিয়ে উঠে বসলাম বিছানায়। দুজনের শরীর ঘামে ভিজে গেছে। আমি সুজয়কে বললাম, ভাই, আমি দেখলাম কি যেন আমাদের ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিল। সুজয় বলল, ভাই, আমিও একই স্বপ্ন দেখছি। অবাক কাণ্ড, দুজনেই একই স্বপ্ন দেখলাম। এটা কিভাবে সম্ভব? এমন সময় নিমাই কাকার গলা পাওয়া যায়। ছোট কর্তা, ও ছোট কর্তা, ঘুম হয়েছে তো? ঘরে ঢুকে নিমাই কাকা বললেন, কাল রাতে শুতে অসুবিধা হয়েছে নিশ্চয়ই, ঘেমে গেছেন দুজনেই তো। আপনারা শহরের মানুষ, পাখা ছাড়া কি ঘুম হয়? তার মধ্যে কাল রাতে পোড়ার মুখে কারেন্টটাও চলে গেল। এই কথা শুনে আমি আর সুজয় চোখ চাওয়াচাই করলাম, কিন্তু নিমাই কাকাকে কালকের কথা কিছুই জানালাম না। নিমাই কাকা আবার মনে করিয়ে দিলেন,
আজ আলো পড়ার পর কোনো মতেই যেন আমরা ঘরের বাইরে না যাই। আজ নিমাই কাকাও থাকবেন আমাদের সাথে। কারেন্ট চলে যাওয়ায় পড়া গেল এক মহা সমস্যায়। আমার আর সুজয় দুজনেরই ফোনের ব্যাটারি ডেড। এসে একবার মাত্র ফোন করা হয়েছিল বাড়িতে, তারপর আর কোনো ফোন করা হয়নি। আর কি করা যাবে, গ্রামে একবার কারেন্ট গেলে এত সহজে আসবে বলে মনে হয় না। দুপুরে খাবার খেয়ে দুই বন্ধু মিলে ঘুরতে বেরোলাম। ঘুরতে ঘুরতে পৌঁছলাম সেই দিঘির সামনে। হঠাৎ কাল রাতের কথাটা মনে পড়ে গেল। আমি সুজয়কে বললাম, আচ্ছা ভাই, ব্যাপারটা কি বলতো? এই যে ব্যাপারটা আমরা শুনলাম সেটা কি সত্যি? আরে ধুর, এইসব কথা অনেকেই বলে, যত সব কুসংস্কার। তুই পাগল নাকি? এইসব সত্যি হবে? ছাড় তো এইসব। এরপর আমরা জমিদার বাড়িতে ফিরে আসতে আসতে সূর্যের সোনালি আলো পড়ে ছড়িয়ে পড়ল অপূর্ব পূর্ণিমার গোল থালার মতো চাঁদের আলো। আজ সারাদিন আর কারেন্ট আসেনি। পুরো গ্রাম আজ পূর্ণিমার চাঁদের আলোয় সেজে উঠেছে। কিন্তু সন্ধ্যা হতেই নিমাই কাকার মুখ গম্ভীর হয়ে গেল। তিনি বারবার আমাদের সাবধান করতে থাকেন আমরা যেন কোনো কারণেও কারুর ডাক শুনেও ঘরের বাইরে না যাই। এটা গ্রাম, তাই সবাই 7টা-8টার মধ্যে শুয়ে পড়ে। নিমাই কাকা খাবার এনেই রেখেছিলেন, আমরা খেয়ে নিলাম। সন্ধ্যা থেকে সেরকম কিছুই হলো না, কিন্তু নিমাই কাকা আমাদের ছাদে অবধি উঠতে দিচ্ছেন না। তাকে দেখেই বোঝা যাচ্ছে তিনি বেশ ভয় পেয়েছেন। কিন্তু আমি আর সুজয় কিছুই বুঝতে পারছি না, কোনো সমস্যাই নেই, কিন্তু তবুও নিমাই কাকা যেন ভয় গুটিয়ে আছেন। আমরা দুজনে এইসব বাদ দিয়ে নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত। পাশে একটা হ্যারিকেন, আমরা 3টে হ্যারিকেন জ্বালিয়ে রেখেছি। নিমাই কাকা একটা হ্যারিকেন নিয়ে ঘরের এক কোণে বসে আছেন। পুরো গ্রাম একেবারে নিশ্চুপ। হঠাৎ হাওয়ার গতিবেগ যেন বাড়তে শুরু করেছে। নিমাই কাকা ভয় ভয়ে চারিদিকে তাকাতে শুরু করেছেন। আমি আর সুজয় উঠে পড়লাম। সুজয় বলল, কি হলো বলতো? হাওয়াটা এত বেড়ে গেল কেন? এই অরূপ, যত উপর থেকে একবার দেখে আসি। নিমাই কাকা বললেন, না ছোট কথা, আপনি যাবেন না, এই ভুল করবেন না কথা। কথা, আমার কথা শুনুন। নিমাই কাকা, তুমি শান্ত হও, কি হয়েছে দেখা দরকার। এই বলে আমি আর সুজয় ওপরের দিকে গেলাম। পিছন থেকে নিমাই কাকা বললেন, দাঁড়ান কথা, দাঁড়ান, আমিও আসছি কথা। আমি আর সুজয় ছাদে উঠতেই বুঝতে পারলাম হাওয়ার বেগ বেশ জোরেই বইছে। কিন্তু একটু এগিয়ে যেতেই যা দেখলাম সেটা দেখে আমি আর সুজয় অবাক। দিঘির জল ঘূর্ণির মতো পাক খাচ্ছে, আর তার মধ্যে দাঁড়িয়ে আছে এক নারী মূর্তি। নিমাই কাকা সেই দেখেই আমাদের হাত ধরে টানতে টানতে নিচে নামিয়ে আনলেন। আমরা যা দেখেছি তার ঘোর আমাদের এখনো কাটেনি। আমরা এক জায়গায় চুপ করে বসে রইলাম। বাইরে যেন তাণ্ডব শুরু হয়েছে। আমরা কেউ কোনো কথা বলছি না, শুধু অপেক্ষা করছি এই তাণ্ডব শেষ হওয়ার। হঠাৎ জমিদার বাড়ির দরজায় ধাক্কা শুরু হলো। আচমকাই দরজার ধাক্কায় আমরা ভয় কেঁপে উঠলাম। জোরে জোরে ধাক্কা পড়ছে, আর হঠাৎ একজনের গলা শোনা গেল। আরে, এই তো সুজয়ের বাবার গলা, মহেন্দ্র সিংহ রায়। সুজয় বলল, আরে বাবা এসেছে, এই বাবাকে ঢুকতে দাও, দরজা খোলো। নিমাই কাকা বললেন, না ছোট কথা, ভুলেও এই কাজ করবেন না। এটা আপনার বাবা নন, এটা ওই অপশক্তি আমাদের ফাঁদে ফেলার চেষ্টা করছে। আপনার বাবা তো জানেনই না আপনারা এখানে, তাহলে উনি আসবেন কেন এখানে? সুজয় একটু ভাবল যে হ্যাঁ, সত্যিই তো সুজয়ের বাবা জানেন না যে আমরা এখানে এই জমিদার বাড়িতে এসেছি। কিন্তু হঠাৎ একটা চিৎকার শোনা যায়। সুজয় আর কিছু ভাবতে পারে না, ছুটে যায় বাবার চিৎকার শুনে।
আমিও ছুটলাম ওর পিছনে। নিমাই কাকা পেছন থেকে বলছেন, যাবেন না ছোট কথা, যাবেন না। এমন সময় দরজা খুলেই দেখা যায় যে সত্যি সুজয়ের বাবা যেন কারুর টানে এগিয়ে যাচ্ছে ওই দিঘির দিকে। আসলে সুজয়ের ফোন বন্ধ হওয়ায় সুজয়ের বাবা আমার বাড়িতে খোঁজ নেন, আর তখনই জানতে পারেন আমরা আমার মামা বাড়িতে নয়, এসেছি এই জমিদার বাড়িতে। তাই তিনি সেই মুহূর্তে সুজয়কে বাঁচাতে ছুটে আসেন এখানে। আমি আর সুজয় ছুট লাগালাম। দিঘির পাড়ে পৌঁছতেই আমরা দেখলাম ওই নারী মূর্তি হাওয়ায় তুলে ধরে রেখেছে মহেন্দ্র সিংহ রায়কে। কি বিভৎস দেখতে সেই নারী মূর্তি! পুরো শরীরে শ্যাওলা ভর্তি, চোখ অন্ধকার কূপ, হাতে বড় বড় নখ। কি ভয়ঙ্কর! সুজয় চিৎকার করে উঠল, ছাড় আমার বাবাকে, শয়তানি ছেড়ে দে বলছি। সাথে সাথেই ওই নারী মূর্তি হাসতে শুরু করলো আর ঘুরে তাকালো মহেন্দ্র সিংহ রায়ের দিকে। আর অবাক কাণ্ড, আস্তে আস্তে ওই ভয়ঙ্কর নারী মূর্তি মানব রূপে আসতে শুরু করেছে। এক অপরূপ সুন্দরী নারী রূপ ধারণ করলো সেই অপশক্তি। আর সাথে সাথে এই জমিদার মহেন্দ্র সিংহ রায় বললেন, লক্ষ্মী তুই? তখন সেই নারী মূর্তি হাসতে হাসতে বলল, হ্যাঁ আমি। মনে আছে আমায়? মনে আছে কি করেছিলিস তোরা আমার সাথে? মহেন্দ্র সিংহ রায় বললেন, হ্যাঁ, আমি কিছু করিনি, আমি কিছু জানি না। জানিস না? আজ তোকে সব সত্যি কথা বলতে হবে, না হলে আজ তোর সামনেই মরবে তোর ছেলে। এই বলে সেই নারী মূর্তি কোনো মায়া বলে দূর থেকেই চেপে ধরেছে সুজয়ের গলা। আমি হতবম্বের মতো দাঁড়িয়ে আছি। এমন সময় মহেন্দ্র সিংহ রায় চিৎকার করে বললেন, আমি বলছি সুজয়কে ছাড়, আমি বলছি সব। মহেন্দ্র সিংহ রায় বলতে শুরু করলেন, আজ থেকে প্রায় 14-15 বছর আগে লক্ষ্মী আর হারান চাষি আমাদের এই গ্রামে বসবাস করত। হারানের কাছে একটা বড় জমির অংশ ছিল। আমার বন্ধু রঘুনাথ চক্রবর্তী ওই জমির ওপর বাড়ি করতে চেয়েছিলেন, আর আমায় একটা প্রস্তাব দেন, যদি আমি ওই জমি তাকে পাইয়ে দিতে পারি তাহলে সে আমায় ব্যবসা বিস্তারে সাহায্য করবে। আমি জানতাম তার পরিচিতি বেশ ভালোই, সে চাইলেই পারে আমায় সাহায্য করতে। তখন জমিদারি প্রথা উঠে যায় অবস্থা, কর আসাও বন্ধ। ব্যবসা বিস্তার না করতে পারলে জমিদারি জীবনযাপনে কোষাগারে টান পড়বে। তাই আমি রাজি হয়ে যাই। আমি আমার সব রকম জোর ক্ষমতা ব্যবহার করতে শুরু করি। প্রথমে হারানকে অর্থের লোভ দেখাই, কিন্তু সে রাজি হয় না। পরে বলপূর্বক তাকে ধরে আনি, লেঠেল দিয়ে মারধর করাই। সব শেষে তার মেয়েকে মেরে ফেলার হুমকি দিই। সেই কথায় হারান রাজি হয়, কাগজে টিপ ছাপ দেয়। তখন আমরা আনন্দের সাথে মদ্যপান করতে থাকি। রাত বাড়তে লক্ষ্মী আসে তার বাবার খোঁজ করতে, আর তাকে দেখে আমাদের মনে কামনা ভর করে। আমি, রঘুনাথ ও আমার 3 বন্ধু আমরা সম্মান হানি করি লক্ষ্মী, এবং এর পরেও আমরা থামিনি। যখন দেখলাম হারান মার খেয়ে মারা গেছে, আমরা লক্ষ্মীকে অপহরণ করলাম আর বন্দি করলাম এই জমিদার বাড়িতে। এরপর বেশ কয়েকবার আমরা আমাদের নিজেদের কামনা চরিতার্থ করি লক্ষ্মীর ওপর। কয়েক মাস পর যখন লক্ষ্মী সন্তান সম্ভবা হয়ে পড়ে, তখন অপমান আর লোক লজ্জার ভয়ে এক পূর্ণিমার রাতে লক্ষ্মীকে এই দিঘিতে ডুবিয়ে হত্যা করি আমরা। সবাইকে জানাই হারান আর লক্ষ্মী জমি বেচে দিয়ে এই গ্রাম ত্যাগ করেছে।
আমরা যা করেছি তা পাপ। আমি ক্ষমা চাইছি। আমায় ক্ষমা কর লক্ষ্মী, আমায় ক্ষমা কর। এই শুনে সুজয় আমার ও নিমাই কাকার চোখ জলে ভরে উঠেছে। সুজয় বলল, তুমি ক্ষমার অযোগ্য। তুমি মানুষ রূপে শয়তান। এটা কোনো ভুল নয়, তাই ক্ষমা তুমি পাবে না। হ্যাঁ হ্যাঁ দেবী, আপনি আপনার দোষীকে শাস্তি দিন। এর জন্য যদি আমার প্রাণ নিতে হয় আমি তাতেও রাজি, কিন্তু এর কোনো ক্ষমা হয় না। এই কথা বলার পর লক্ষ্মী সুজয়ের গলা ছেড়ে দেয় আর ঘুরে তাকায় মহেন্দ্র সিংহ রায়ের দিকে। ক্ষোভ আর ঘৃণা লক্ষ্মীর চোখে। সজোরে ঘুরিয়ে দিল মহেন্দ্র সিংহ রায়ের মাথাটা, ছুঁড়ে ফেলে দিল তার নিথর দেহ ওই দিঘির পাকে। তারপর লক্ষ্মী আমাদের দিকে তাকিয়ে মিলিয়ে যায় হাওয়ায়। আশা করি এইবার লক্ষ্মীর আত্মা শান্তি পেয়েছে। বেঁচে থাকাকালীন অনেক কষ্ট পেয়েছে, আজ তার মুক্তি। দিঘি আবার শান্ত হয়ে গেছে, সব কিছু আবার আগের মতো হয়ে গেছে। কিন্তু সুজয় আর কোনোদিন নিজেকে জমিদার বংশের ছেলে বলে পরিচয় দিতে চায় না। সে তার বাবার মতো মানুষরূপী শয়তান হতে চায় না। সে চায় সর্বোপরি একজন ভালো মানুষ হতে। আসলে পাপ কোনোদিন চাপা থাকে না, সেটা কোনো না কোনো দিন কোনো না কোনো রূপে বেরিয়ে আসবে। যখন যেখানে কেউ মেয়েদের সম্মান নষ্ট করার চেষ্টা করবে, তার শাস্তি একটাই, মৃত্যু। কারণ এটা কোনো ভুল নয়, এটা একটা জঘন্য অপরাধ। তাহলে কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লাগে তাহলে গল্পটি লাইক করে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি মনে হয় তাহলে শেয়ার করবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন আরও নতুন নতুন গল্প শোনার জন্য। আজকে তাহলে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভয়ের সফরে। সবাই ভালো থাকবেন, ভয়ে থাকবেন।